ইন্ডিয়ান পিওর কার্প লেজ ডাউন দেয়ার এগ। এখন কথা হচ্ছে যে স্যার হালদা রিভারেই কেন ডিম ছাড়ে, বাকি রিভার গুলোতে কেন ডিম ছাড়ে না, তাই না? এটা তোমাদের কোশ্চেন হতে পারে না? স্যার হালদা রিভারে কেন ডিম মাছ ইন্ডিয়ান মেজর কার্প গুলো মানে ব্রিডিং করে, স্পনিং করে? হোয়াই নট আদার রিভার্স ইউজড অ্যাজ আ স্পনিং গ্রাউন্ড অর ব্রিডিং গ্রাউন্ড? সো হালদা রিভার পোজেস সাম সর্টস অফ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। যদি আমরা দেখে থাকি, দেখো হালদা রিভার কি কি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স পোজেস করে যার জন্য হালদা রিভারকে আমরা ডিস্টিংগুইশড বলে থাকি। এবং এই ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স এর জন্যই এই রিভারটা মূলত হচ্ছে তোমার ইন্ডিয়ান মেজর কাপ বা ইন্ডিয়ান পিওর কাপ যদি আমরা যেটাই বলি সেটার ব্রিডিং গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়। তো সেগুলো হচ্ছে কি দুইটা ভাগে ভাগ করা যায়, মূলত তিনটা ভাগে। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল। তো আমি তোমাদেরকে বায়োলজিক্যাল আর কেমিক্যালটা একসাথে একই আন্ডারে রেখেছি বায়োকেমিক্যাল হিসেবে। আর একটা হচ্ছে ফিজিক্যাল। দেখো ফিজিক্যাল এক্সট্রাঅর্ডিনারি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো হালদা রিভার পজেস করে তার মধ্যে একটা হচ্ছে অক্সবো টার্ন। অক্সবো টার্নকে বলা হয় হচ্ছে তোমার এই ছোট ছোট ওই যে মনে করো নদীর পানি যেখানে এসে ঘোরে, এটাকে কুম বলা হয়। মানে যদি আমি লোকাল ভাষা বলি তবে সেগুলো হচ্ছে কুয়া বা কুম বলা হয়। এই কুয়া বা কুম হচ্ছে অক্সবো টার্ন। এই অক্সবো টার্ন গুলো হচ্ছে পানির বাঁক নেয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। পানি এখানে এসে ঘুরে, ফানেল শেপে ঘুরতে থাকে। তো এই জন্য এটা হচ্ছে একটা ডিস্টিংগুইশিং ফিচার হালদা রিভারের, যেটা পানিকে ঘূর্ণনের কাজে সহায়তা করে এবং মাছের ডিম ছাড়ার উপযোগী একটা পরিবেশ ক্রিয়েট করতে এটা কাজ করে আর কি। দেন হচ্ছে ভর্টেক্স জোন, মানে হচ্ছে এই কুম বা কুয়া তো আছেই, এবং পানির একটা তোমার উপর নিচ। ভর্টেক্স জোন মানে হচ্ছে পানির একটা উপর নিচেরও একটা সার্কুলার হয়। তার মানে হচ্ছে পানিটা যখন আসছে উজান থেকে, পানি যখন আসছে, একটা জিনিস মাথায় রাখো তুমি, এই যে হালদা রিভার হচ্ছে পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা এর একটা আহ, নদী। পাহাড়ি ঝর্ণা থেকে উৎপত্তি হয়েছে। এবং ভৌত কারণগুলোর মধ্যে একটা রয়েছে হচ্ছে এই যে আমি যেটা বললাম ফিজিক্যাল রিজন অক্সবো লেক যেখানে পানির ঘূর্ণন হয়, আর হচ্ছে ভর্টেক্স জোন মানে পানির অক্সবো টান যেখানে আছে সেখানে পানির একটা ঘূর্ণন হয়। সেই ঘূর্ণনটা হচ্ছে তোমার হরিজন্টালি হয়, ভার্টিক্যালি হয়। তো ভার্টিক্যালি যেটা হয় উপর নিচের দিকে সেটাকে আমরা বলি হচ্ছে ভর্টেক্স জোন। এবং হালদা রিভারের মধ্য দিয়ে অনেকগুলো বিল চলে গিয়েছে। এই বিলগুলো এক একটা কুয়া বা কুম হিসেবে ব্যবহৃত হয় যেখানে মাছ ডিম ছাড়ে। পাশাপাশি এই যে টেম্পারেচারটা হচ্ছে খুবই কনজেনিয়াল টেম্পারেচার। সাধারণত রুই মাছের ডিম দেওয়ার জন্য আমরা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে ধরি আদর্শ তাপমাত্রা রুই জাতীয় মাছের। তো সেক্ষেত্রে এই নদীতে ইচ অ্যান্ড এভরি টাইম অ্যান্ড থ্রু ইয়ার রাউন্ড কনজেনিয়ালি তোমার হচ্ছে যে 25 to 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করে। তারপর হচ্ছে হাই ওয়াটার কারেন্ট, অনেক বেশি খরস্রোতা এই নদীটা। নট মোর দ্যান কর্ণফুলী, কারণ কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী। আহ, এটা হচ্ছে একটা খরস্রোতা নদী, যদি কর্ণফুলী থেকে কম কিন্তু অনেক বেশি। তো এটাও একটা কারণ যে হাই ওয়াটার কারেন্ট, সেখানে মাছের পানির ঘূর্ণন সৃষ্টি হয়, ভর্টেক্স জোন হচ্ছে। তো সেই জন্য হচ্ছে মাছ সেখানে ডিম ছাড়তে পারে। আর হচ্ছে এক্সট্রিম টার্বিডিটি। দেখো নর্মালি টার্বিডিটি হচ্ছে আমাদের মাছ চাষের জন্য অনুপযোগী, কিন্তু মাছের স্পনিং এর ক্ষেত্রে মাছ যখন ব্রিডিং করতে যাবে সেই স্পনিং এর ক্ষেত্রে টার্বিডিটিটা খুবই গুরুত্বপূর্ণ। টার্বিডিটি হচ্ছে মাছের জন্য একটা প্রাইভেসি ক্রিয়েট করে, যার ফলে মাছের এগ লেইং করতে বা স্পনিং বলো ব্রিডিং বলো যেটাই করো সেক্ষেত্রে এটা কাজে লাগে টার্বিডিটি। তো হালদা রিভারের টার্বিডিটিটাও খুব সহায়ক মাছের ডিম ছাড়ার জন্য। এটা হচ্ছে ফিজিক্যাল কারণ, অক্সবো টার্ন, ভর্টেক্স জোন, কিছু বিল আছে সেখানে, congenial temperature, high water current and extreme turbidity. If we consider about the biological factor and chemical factor, then we have found uh, 5 reasons here that we could say for that reason Halda is unique for spawning ground as a Indian measure curve. First one is the organic components. দেখো আমি আগে বললাম তোমাদের যে হালদা রিভারটা হচ্ছে পাহাড়ি ঝর্ণা বিধৌত একটা নদী। এর পানির সোর্স যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে ঝর্ণা থেকে পানি পায়। তো যেহেতু ঝর্ণা থেকে পানি পাচ্ছে সুতরাং পানির খুবই নিট এন্ড ক্লিন থাকে এবং এতে অনেক কম্পোনেন্ট থাকে, অর্গানিক ম্যাটার থাকে, যেগুলো হচ্ছে একটা ফিডিং মানে উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এতে বিভিন্ন ধরনের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস থাকে, ইসেনশিয়াল মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস থাকে যেগুলো মাছের জন্য দরকার। এবং এই যে অর্গানিক কম্পোনেন্টস এবং মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস থাকে সেগুলো মাছের প্রি
ম্যাচুরিটি মানে হচ্ছে মাছ যখন তোমার হচ্ছে করবে, এগ লেইং করবে বা স্পনিং করবে, ব্রিডিং করবে, তখন তার একটা সেক্সুয়াল ম্যাচুরিটি দরকার। সেই প্রি সেক্সুয়াল ম্যাচুরিটিটাকে গ্রো আপ করে হচ্ছে এইসব অর্গানিক কম্পোনেন্টস এবং মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তার মানে মাছকে সেক্সুয়ালি ম্যাচিউর হতে সাহায্য করে এইসব কম্পোনেন্টস গুলো, প্রি সেক্সুয়ালি ম্যাচিউর যেটা আমরা বলি সেটা। তো যেহেতু এটা করছে, সুতরাং এখানে অবশ্যই মাছ ডিম ছাড়বে, যেটা অন্য নদীতে গিয়ে মাছ পায় না। সাথে সাথে হচ্ছে লো কন্ডাক্টিভিটি, মানে পানির যে সহনশীলতা আছে, পানির যে বহন ক্ষমতা আমরা বলি, কন্ডাক্টিভিটি, ইলেকট্রিসিটি বহন ক্ষমতা বলো, আরো যে বহন ক্ষমতা আছে সেটা হচ্ছে অনেক লো থাকে, যেটা হচ্ছে মাছের জন্য ভালো। হাই হইলে খারাপ। ডিজেল অক্সিজেন হচ্ছে অপটিমাম থাকে নট মোর দ্যান 11 mg per liter or not less than 4 mg per liter। দ্যাট মিন্স হচ্ছে তোমার সবসময় 5 থেকে 8 এর মধ্যে থাকে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাছের ব্রিডিং এবং স্পনিং পারপাসের জন্য। এবং ডিজায়ার্ড অ্যালকালিনিটি এবং হার্ডনেস, পানির যে হার্ডনেস এবং অ্যালকালিনি আছে যেটা মাছের ব্রিডিং এবং স্পনিং এর জন্য গুরুত্বপূর্ণ, সেখানেও খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে হচ্ছে এই তোমার হালদা রিভার। কারণ এটা হচ্ছে একটা ডিজায়ার্ড অ্যালকালিনিটি আর হার্ডনেস থাকে। সাধারণত আমরা অ্যালকালিনিটির ক্ষেত্রে 120 যদি হয় তবে সেটাকে আমরা আদর্শ ধরি, এবং হার্ডনেসের ক্ষেত্রে 350 থেকে 250 থেকে 350 বা 250 থেকে 400, এটা হচ্ছে মানে অপটিমাম ধরি। তো সেক্ষেত্রে মোর অর লেস অপটিমাম অপটিমাম সিচুয়েশনই মেনটেন হয় হালদা রিভারে। সো এই যে ইউনিক একটা ফিজিওলজিক্যালি এবং বায়োকেমিক্যালি আমরা দেখছি যে একটা ডিস্টিংগুইশ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট মেক ডিফারেন্স হালদা ফ্রম আদার ওয়াটার বডিজ ইন বাংলাদেশ। সো এইগুলোর জন্য হচ্ছে তোমার হালদা রিভারে মাছ ডিম ছাড়ে। তো এটা খুবই কমন একটা কোশ্চেন তোমাদের হতে পারে, ভাই হতে পারে, বিসিএস এর কোশ্চেনে হতে পারে, আদার জব এক্সামে হতে পারে, প্র্যাকটিক্যালে হতে পারে, প্র্যাকটিক্যালি রিটেন কোশ্চেনে হতে পারে, যে হোয়াই হালদা ইজ ইউনিক। হ্যাঁ, এটা তোমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার ধারণা রাখতে হবে, জানতে হবে। এতে এটা আমি যে শীট দেবো সেখানে থাকবে না, কিন্তু তোমাদেরকে ক্লাসে বলা হলো, এটা মাথায় রেখো সবাই। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ রিভার। তো আমি হালদা রিভারে তোমাদেরকে পড়িয়েছিলাম হালদা রিভার কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়, হালদা রিভার ইউনিক বৈশিষ্ট্যটা জানা হলো। এখন আমরা দেখবো হচ্ছে ফেনী রিভার, একটা গুরুত্বপূর্ণ রিভার বাংলাদেশের ইস্টার্ন সাউদার্ন রিজিয়নে, ওয়েস্টার্ন সাউদার্ন রিজিয়নে। তো দেখো এটা হচ্ছে কি ব্যাপার, যে ফেনী রিভারটা হচ্ছে, যদি দেখে থাকো, এই দেখো ফেনী রিভার ম্যাপ। এটা হচ্ছে একদম যে চিকেন বর্ডার বলে আমরা, ইন্ডিয়া এই পাশে ইন্ডিয়া, হ্যাঁ, সাউথ ত্রিপুরা, এই ত্রিপুরায় যে আমাদের ইসের মধ্যে তোমার চট্টগ্রামের এই মানে হিল ট্র্যাক রিজিয়নের এই পাশে হচ্ছে এটা ত্রিপুরা রিজিয়ন। তো এই রিজিয়নে ইন্ডিয়া, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এইখান দিয়ে প্রবাহিত হয়েছে হচ্ছে আমাদের ফেনী রিভার। তো ফেনী রিভার ইজ আ ট্রান্স বাউন্ডারি রিভার। এটা হচ্ছে আমার ত্রিপুরা এবং বাংলাদেশের সাউদার্ন যে পার্ট আছে, ত্রিপুরা এবং সাউদার্ন পার্ট দিয়ে প্রবাহিত হয়েছে, মানে বর্ডার ক্রিয়েটিং রিভার। মাথায় রেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, border creating river, the river which is responsible for creating the border between two countries or sometimes among more than two countries, among countries actually. So those rivers are called border creating river, মানে যে রিভারটা দুইটা বা ততোধিক দেশের মধ্যে বর্ডার ক্রিয়েট করবে সেই রিভারকে আমরা বলি হচ্ছে ফেনী রিভার, সরি তোমার বর্ডার ক্রিয়েটিং রিভার। যেহেতু ফেনী ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বর্ডার ক্রিয়েট করে, সুতরাং ফেনী রিভার একটা বর্ডার ক্রিয়েটিং রিভার বা ট্রান্সবাউন্ডারি রিভার। সো এটা একটা ট্রান্সবাউন্ডারি রিভার বা বর্ডার ক্রিয়েটিং রিভার, যেটার পানির রাইট নিয়ে, মানে পানির কে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, সেটা নিয়ে আমাদের একটা বিতর্ক আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। লাস্ট ইয়ার আমাদের গভর্নমেন্ট একটা চুক্তি করেছে যে ফেনী রিভারের পানি কিভাবে ইউজ করা যায়। হ্যাঁ, অনন্যা বিশ্বাস বলো। অনন্যা বিশ্বাস বলো, শুনতে পাচ্ছি আমি। অনন্যা হাত তুলেছিলে, কিছু বলবে? ভুলে গেছে হয়তো। ওকে, যাই হোক, দেখো, তো ফেনী রিভারটা একটা ট্রান্সবাউন্ডারি রিভার। এটা হচ্ছে সাউথ ত্রিপুরা এবং আমাদের বাংলাদেশের মধ্যে বর্ডার ক্রিয়েট করছে সাউদার্ন রিজিয়ন দিয়ে। এবং এই ফেনী রিভারের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত পার্থক্য আছে,
তবে আমরা আমাদের সরকারের ভাষ্য মতে যেটা সেটা জানবো। এটা তুমি যদি উইকিপিডিয়া বা বাংলাপিডিয়া দেখো তাহলে দেখবে যে এটার উৎপত্তি হচ্ছে সাউদার্ন ত্রিপুরা, ওরা বলবে এটা সাউদার্ন ত্রিপুরা উৎপত্তি হয়ে সাবরুম দিয়ে আমাদের দেশে প্রবেশ করেছে। কিন্তু আমাদের সরকারি ভাষ্য মতে বাংলাদেশি পার্সপেক্টিভে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি হিল ট্র্যাক থেকে এটা উৎপত্তি হয়েছে। খাগড়াছড়ি হিল ট্র্যাকটা পার্টিকুলার স্থানটা একটু টাফ ম্যানেজ করা, তবে আমরা ভগবান টিলাকে সাধারণত বলে থাকি যে ভগবান টিলা, খাগড়াছড়ি হিল ট্র্যাকের ভগবান টিলা নামক স্থান থেকে ফেনী রিভার উৎপত্তি হয়েছে। এবং এই ফেনী রিভার হচ্ছে এর ওয়াটার নিয়ে আমি আগে বললাম যে ওয়াটার শেয়ারিং নিয়ে আমাদের এবং ইন্ডিয়ার মধ্যে বিতর্ক আছে, রাইট নিয়ে ঝামেলা আছে, কে কিভাবে কতটুকু ইউজ করবে সেটা নিয়ে এখনো আমরা মতৈক্য পৌঁছতে লাস্ট ইয়ারে আমাদের একটা চুক্তি হয়েছে, তার ফলে এখন আমরা একটা মতৈক্যে পৌঁছেছি কিভাবে পানি ব্যবহার করা যাবে। সো এই রিভারটা হচ্ছে the river is navigable by small boats as far as Ramgarh about 80 kilometers upstream। তার মানে হচ্ছে এই রিভারটা খুব বেশি গভীর বলবো না আমি, ন্যারো একটা রিভার, যেটা হচ্ছে তোমার নৌকার মাধ্যমে 80 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়। বাদ বাকিটুকু মানে তোমার হচ্ছে এতই মানে শুকনো মৌসুমে একদম শুকিয়ে যায়, তো সেটা তখন ইউজ করা যায় না। তো এই হচ্ছে ফেনী রিভার। তারপরে কুশিয়ারা রিভার, আমি কুশিয়ারা রিভার আর সুরমা রিভারকে একত্রে পড়াবো, তোমরা একটু মাথায় রেখো কুশিয়ারা রিভার এবং সুরমা রিভারকে একত্রে পড়াবো। দেখো তাকে ম্যাপটা দেখো, একটু দেখে আসি এখানে কুশিয়ারা রিভার সম্পর্কে কি বলা হয়েছে। যে কুশিয়ারা রিভার ইজ ওয়ান অফ দ্য ট্রান্সবাউন্ডারি রিভার। তোমরা এখন জানো যে ট্রান্সবাউন্ডারি রিভার কোনটা। ট্রান্সবাউন্ডারি রিভার হচ্ছে বর্ডার ক্রিয়েটিং রিভার, তার মানে কুশিয়ারা একটা বর্ডার ক্রিয়েটিং রিভার। The Borak of India originates from the northern hills of Assam। ইন্ডিয়ার আসাম থেকে তোমার হচ্ছে বরাক রিভার উৎপত্তি হয়। আমি ওদিন বলেছিলাম তোমাদের যে বরাক রিভারের দুইটা ব্রাঞ্চ হয়ে সেটা হচ্ছে একটা সুরমা হয় একটা কুশিয়ারা হয়। তো দেখো বরাক সেপারেটস ইনটু টু ব্রাঞ্চেস। কোথায় এটা সেপারেট হয় সেটা হচ্ছে যে আমালশিদ। আমালশিদ হচ্ছে ইন্ডিয়ার ওই দিকে আমাদের বর্ডার রিজিয়নে, যেটা হচ্ছে সিলেটের জকিগঞ্জের ওপাশে, মানে নর্থ ইস্ট পয়েন্ট অফ জকিগঞ্জ উপজেলা অফ সিলেট ডিস্ট্রিক্ট, যেখানে যেটার নাম হচ্ছে আমালশিদ। এই আমালশিদ জায়গায় হচ্ছে বরাক দুই ভাগে বিভক্ত হয়ে একটা হচ্ছে সুরমা হয় আর একটা হচ্ছে কুশিয়ারা হয়। তো নর্থ ওয়েস্ট আর্ম যেটা, নর্থ ওয়েস্ট আর্মটা হচ্ছে সুরমা, সাউথ ওয়েস্ট আর্মটা হচ্ছে কুশিয়ারা। দেখো এই যে আমি যদি এখানে তোমরা দেখো সেটা হচ্ছে যে এই যে আমার 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 মাউসের টার্সার দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে এই যে মনে করো যে আসাম প্রদেশ দিয়ে বরাক রিভার উৎপত্তি হয়েছে, এখান থেকে আসছে এই জায়গায়, ঠিক এই জায়গায় স্থানে তোমার হচ্ছে কি করে এরা এরা দুই ভাগে বিভক্ত হয়। মানে বরাক রিভার দুই ভাগে বিভক্ত হয়ে একটা হচ্ছে সুরমা হয়ে, যে নর্থ যে পার্টটা সেই পার্টটা সুরমা নামে প্রবাহিত হয়, আর এই পার্টটা কুশিয়ারা নামে প্রবাহিত হয়, যে এইটা কুশিয়ারা আর এটা হচ্ছে সুরমা। তো কুশিয়ারা এবং সুরমা অনেক দূরে প্রবাহিত হওয়ার পরে এটা একত্রে মিলিত হয়, তোমাদেরকে বলা হয়েছিল ওই দিন। দেখো সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে নাম ধারণ করে হচ্ছে কালনি, তোমরা জানো। এই কালনি রিভার আবার একটু প্রবাহিত হয়, কালনি রিভার প্রবাহিত হওয়ার পরে ওল্ড ব্রহ্মপুত্র, এখানে একটু টার্ম আছে, টার্মটা একটু মাথায় রাখো। আমি বলেছি কালনি রিভার প্রবাহিত হওয়ার পরে ওল্ড ব্রহ্মপুত্র যেখানে মিলিত হয় সেখান থেকে মেঘনা নাম ধারণ করে। এখন এই ওল্ড ব্রহ্মপুত্র পানির সোর্সটা হচ্ছে ধানু রিভার। এই যে সুরমার একটা ব্রাঞ্চ, এই যে সুরমা রিভার, মনে করে যে সুরমা রিভার সুরমা রিভার একটা ব্রাঞ্চ হচ্ছে ধানু রিভার। এই ধানু রিভার দেখো এই যে এখানে ওল্ড ব্রহ্মপুত্রকে ক্রস করেছে। এই যে সুরমা রিভারের একটা ব্রাঞ্চ হচ্ছে ধানু রিভার এখানে এসে ওল্ড ব্রহ্মপুত্রকে ক্রস করলো। তো ধানু রিভারের একটা পানির বিশাল অংশ ওল্ড ব্রহ্মপুত্র দিয়ে এইখানে যায়। এই জন্য তুমি যদি লিটারেচার ঘাটো তাহলে দেখতে পাবে সেখানে বলা হয়েছে যে সুরমা এবং কুশিয়ারার সম্মিলিত ধারাকে আমরা বলি কালনি। কালনির সাথে যেখানে ধানু রিভার মিলিত হয়েছে সেখান থেকে মেঘনা নাম ধারণ করেছে। আসলে আলটিমেটলি ধানু রিভার এখান থেকে ধারণ করেছে এটাও বলা যায়, অথবা ওল্ড ব্রহ্মপুত্র যেখানে অ্যাড হয়েছে সেখান থেকে মেঘনা নাম ধারণ করেছে সেটাও বলা যায়। কারণ
তোমার হচ্ছে যে ধানু রিভার আর হচ্ছে ওল্ড ব্রহ্মপুত্র রিভার দুইটা মিলে আর কি এই কালনির সাথে মিলিত হয়, সেখান থেকে মেঘনা নাম ধারণ করে। তো সেটা এখানে বলা হচ্ছে, দেখো, দ্য কুশিয়ারা রিজয়েন্স উইথ সুরমা অ্যাট আজমিরিগঞ্জ উপজেলা। আজমিরিগঞ্জ উপজেলা সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়, যেটা হচ্ছে ভৈরব বাজারের কাছে, এবং নাম ধারণ করে কালনি। বুঝতে পারছো কি? সুরমা এবং কুশিয়ারা আজমিরিগঞ্জের কাছে মিলিত হয় এবং কালনি নাম ধারণ করে ভৈরব বাজার পর্যন্ত যায়, এবং ভৈরব বাজারের কাছে কালনির সাথে মিট করে হচ্ছে ধানু রিভার। আমি যেটা বললাম, তোমরা এখানে ধানু বলতে পারো, কিন্তু ধানু তো আসলে মিলিত হয় না সরাসরি, ওল্ড ব্রহ্মপুত্র মিলিত হয়। ওল্ড ব্রহ্মপুত্রের পানির সোর্স হচ্ছে ধানু রিভার। তো কালনি মিটস উইথ ধানু রিভার বা ওল্ড ব্রহ্মপুত্র রিভার, আ ব্রাঞ্চ অফ সুরমা রিভার এন্ড রিনেমড অ্যাজ দ্য মেঘনা, এবং মেঘনার নাম ধারণ করে। এটা এখানে বলা হয়েছে, দেখো এই যে সুরমা, এই হচ্ছে সুরমার মেন ব্রাঞ্চ যেটা কালনিতে গেল, আর এই যে সুরমার ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ ধানু রিভার, এইটা আবার এসে কালনির সাথে মিলিত হলো। তো এইভাবে হচ্ছে মেঘনা রিভার আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ উৎপত্তি হয়, এটা মাথায় রেখো। তো সুরমার কথা আমি বলেই ফেলেছি, সুরমা তো একই কাহিনী। দেন হচ্ছে সাঙ্গু রিভার। কেউ একজন বলো তো, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে এরকম রিভারের সংখ্যা কতগুলো? তিনটা। তিনটি স্যার। তিনটি, কি কি? একটা হচ্ছে নাফ নদী, একটা সাঙ্গু, আর আরেকটা মাতামুহুরি। আরেকটা মনে পড়তেছে না, দুইটাই মনে আর হচ্ছে পড়তেছে। মাতামুহুরি। সাঙ্গু, নাফ, মাতামুহুরি, এই তিনটা রিভার হচ্ছে মিয়ানমার থেকে আমাদের দেশে প্রবেশ করে। তাহলে এই সাঙ্গু হচ্ছে একটা রিভার যেটা হচ্ছে মিয়ানমার থেকে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। দেখো, সাঙ্গু রিভার ইজ আ রিভার ইন মিয়ানমার এন্ড বাংলাদেশ। ইটস সোর্সেস ইজ ইন দ্য নর্থ আরাকান হিলস। মানে নর্থ আরাকান হিলস থেকে সাঙ্গু রিভার উৎপত্তি হয়ে মিয়ানমার থেকে মানে মিয়ানমার তো, আরাকান তো মিয়ানমার, এটা তোমরা জানো। তো মিয়ানমারের আরাকান হিলস রিজিয়ন থেকে উৎপত্তি হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করে এবং আলটিমেটলি বে অফ বেঙ্গলে পতিত হয়। আরাকান হিলস, এটা কি? আরাকান হিলস হচ্ছে আমাদের আরাকান এবং চিটাগাং হিল ট্যাক্সের মধ্যে হচ্ছে পার্থক্য ক্রিয়েট করে। আরাকান হিলস, এই হিলসটা হচ্ছে আরাকানের যে রাজ্য আছে ওদের, মিয়ানমারের আরাকান রাজ্য, আরাকান স্টেট, সেই আরাকান স্টেটের সাথে আমাদের চিটাগাং হিল ট্যাক্সের বিভক্ত সৃষ্টিকারী পাহাড়টা হচ্ছে আরাকান হিল। এবং এইটা দেখো, সাঙ্গু রিভারটা, এটা হচ্ছে রিমার্কি থানচি উপজেলা, বান্দরবান ডিস্ট্রিক্ট দিয়ে প্রবেশ করে। তাহলে থানচি উপজেলা, বান্দরবানের থানচি উপজেলা দিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করছে হচ্ছে সাঙ্গু রিভারটা। বেসিক কিছু টার্ম মনে রাখতে হবে, সব তো মনে রাখা যাবে না। আর হচ্ছে এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 270 কিলোমিটার, যেটা হচ্ছে তোমার উইদিন 270 কিলোমিটার্স অফ 173 কিলোমিটার্স লোকেট ইন বাংলাদেশ। তার মানে বাংলাদেশেই বেশি। 270 কিলোমিটারের মধ্যে 173 কিলোমিটার হচ্ছে আমাদের বাংলাদেশ রিজনের মধ্যে, আর 97 কিলোমিটার হচ্ছে মিয়ানমারের মধ্যে। তো সাঙ্গু রিভারের মেন অংশটা কিন্তু আমাদের বাংলাদেশের, যদিও এটা উৎপত্তি হয়েছে মিয়ানমারে। এই হচ্ছে সাঙ্গু রিভার। দেন হচ্ছে নাফ রিভার। দেখো, নাফ রিভার ইজ অ্যান ইন্টারন্যাশনাল রিভার মার্কিং দ্য বর্ডার অফ সাউথ ইস্টার্ন বাংলাদেশ এন্ড ওয়েস্টার্ন মিয়ানমার। এটা আমাদের সাউথ ইস্টার্ন বাংলাদেশ এবং ওয়েস্টার্ন মিয়ানমার, মানে পশ্চিম যে মিয়ানমার আছে তার মধ্যে হচ্ছে বর্ডার ক্রিয়েট করে। একটু দেখে আসো যদি ম্যাপটা, তাহলে দেখতে পাবে এরকম। দেখো, এই যে তোমার হচ্ছে মিয়ানমারের রাখাইন স্টেট, যেটা আমরা আরাকান অঙ্গরাজ্য বলি, প্রাচীন নাম, মানে পূর্বের নাম হচ্ছে আরাকান। তো এই রাখাইন স্টেট এবং আমাদের বাংলাদেশের যে তোমার হচ্ছে কক্সবাজারের যে বিস্তৃত অংশটুকু, টেকনাফ, এখানে। তো এই রাখাইন স্টেট এবং টেকনাফ, আমাদের কক্সবাজার, এই মধ্যে এইখানে দেখো যে নাফ রিভারটা প্রবাহিত হয়েছে। ক্লিয়ার? তো এই নাফ রিভারটা পার হইলেই, মানে হচ্ছে তোমার রাখাইন স্টেট থেকে নাফ রিভারটা পার হলে আমাদের বাংলাদেশের কক্সবাজার রিচ করা যায়। তো এই রিজিয়ন দিয়ে হচ্ছে যে রোহিঙ্গারা হচ্ছে আমাদের এইখানে বেশি আসছে। নাফ রিভার তো মাত্র 60 কিলোমিটারের একটা রিভার, অনেক ছোট একটা নদী, এবং এর তোমার হচ্ছে গভীরতা বা টার্বুলেন্স থাকে না, খুব শান্ত একটা নদী। তো এখানে ইজিলি পার হওয়া যায়।
তো রোহিঙ্গারা এই নাফ রিভার পার হয়ে ছোট ছোট নৌকায় করে আমাদের এই মনে করো কক্সবাজার রিজনে এসে এখন তো ওরা ঘাঁটি গেড়ে বসছে। ঠিক আছে, রিসেন্টলি দেখেছো না যে ই করবে ওদের রোহিঙ্গারা ভাষান্তরে যাইতে চাচ্ছে না? দেখেছো তোমার নিউজটা বিবিসির বাংলার? ওরা ওরা ওদের নাকি ওইখানে গিয়ে মানবাধিকার সমস্যা হবে, এই জন্য ওরা ওখানে যেতে চাচ্ছে না। ওরা ইসেই থাকবে আর কি, তোমাদের এই কক্সবাজার রিজনেই থাকবে। ভাষান্তরে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের সরকার প্রপোজ করেছে, সেখানে যারা যেতে চাচ্ছে না, এই যে মানবাধিকার কমিশন গুলো আছে না, এরা দেখবে বড় 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 রাষ্ট্রের সাথে পারে না। মিয়ানমারকে অনুরোধ করতে পারে না রাখাইনদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য, সরি মানে এই তোমার হচ্ছে যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য, তা করবে না। বাংলাদেশ কেন ওদেরকে ভালো মন্দ খাওয়াচ্ছে না, কেন ভালো মন্দ থাকতে দিচ্ছে না, এটা নিয়ে তাদের খুব মানে যে উচ্চবচ্চ। তো দেখো এই নাফ রিভারটা সম্পর্কে তোমার, it flows into the Bay of Bengal in the Indian Ocean between the Bangladeshi Coxsbazar district of the Chittagong division and the Burmese Rakhine state, যেটা তোমাদেরকে দেখানো হলো। হিস্টোরিক্যালি এটা দেখো একদম হচ্ছে যে এটা নিয়ে কিন্তু নাফ রিভার নিয়ে কিন্তু আমাদের এবং মিয়ানমারের মধ্যে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বটা কিরকম? এই দ্বন্দ্বটা হচ্ছে যে এই নাফ রিভারে ওই মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ আছে আর কি, তারা মাঝে মধ্যে গুলি ছোড়ে আমাদের জেলেদের কাছে, আমাদের জেলেরা ওইখানে মাছ ধরতে গেলে। তো এখানে এখন এটা এটা একটা ডিসপিউট টেরিটরি, যদিও এটা পুরোপুরি আমাদের কন্ট্রোলে, আমাদেরই আর কি অংশ। তো এটা হচ্ছে একদম প্রাগৈতিহাসিক কাল থেকেই তোমার হচ্ছে যে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ নদী। কারণ হচ্ছে যে সাপুরি আইল্যান্ড, দেখো সাপুরি আইল্যান্ড নামে একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডটা হচ্ছে এই নদীর মুখে অবস্থিত। সুতরাং এই আইল্যান্ডটা মিয়ানমার অনেক আগে দাবি করেছে যে এটা তাদের আইল্যান্ড, তার মানে পুরো নাফ রিভারটাই তাদের, আসলে তা না, এটা আমাদের। এবং ইট ইজ কনসিডার্ড as one of the immediate causes of the first Anglo-Burmese war. Saint Martin Island is also at the river's mouth. মানে হচ্ছে অ্যাংলো বার্মিজ যে ওয়ারটা হয়েছিল, এই ওয়ারের মেইন কারণ ছিল হচ্ছে যে তোমার হচ্ছে যে এই নাফ রিভার কার, এই এই সাপুরি আইল্যান্ড এটা কার, এই জন্য। তো এটা একটা ডিসপিউটেড টেরিটরি, যদিও এটা এখন বাংলাদেশের আমাদের দেশেরই অবিচ্ছেদ্য অঙ্গ, এটা মাথায় রেখো আর কি। তিস্তা রিভার বাংলাদেশের সবচাইতে বড় সেচ প্রকল্প। এই সবচাইতে বড় সেচ প্রকল্পের নাম হচ্ছে তিস্তা ড্যাম প্রজেক্ট, যেটার মাধ্যমে মানে তিস্তা ইরিগেশন প্রজেক্ট আর কি অ্যাকচুয়ালি এর নাম। তো তিস্তা ইরিগেশন প্রজেক্ট আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইরিগেশন প্রজেক্ট, কিন্তু এটা আলোর মুখ দেখে নাই এই জন্য যে তিস্তা রিভারে পানিই নাই। তিস্তা রিভারে পানি বন্টন চুক্তি ইন্ডিয়ার সাথে হচ্ছে না, তো না হওয়ার কারণে তিস্তা রিভারে পানি পাওয়া যাচ্ছে না, এবং তিস্তা ইরিগেশন যে ড্যাম প্রজেক্ট আছে সেটা আলটিমেটলি ব্যবহার উপযোগী করা যাচ্ছে না। তো তিস্তা রিভার হচ্ছে 315 কিলোমিটার লং রিভার দ্যাট রাইজেস ইন দ্য ইস্টার্ন হিমালয়াস, ফ্লোস টু দ্য ইন্ডিয়ান স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল। মানে এটা হচ্ছে সিকিম থেকে, সিকিম রিজিয়ন থেকে তোমার হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে, ইন্ডিয়ার সিকিম রিজিয়ন হয়ে অনেক দূর তোমার হিমালয় উৎপত্তি হয়েছে। মনে রাখো এটা হচ্ছে তিস্তা রিভার অরিজিনেটস ফ্রম দা পাহুন্ডরি গ্লেসিয়ার্স, যেটা হচ্ছে হিমালয়তে। পাহুন্ডরি গ্লেসিয়ার্স ফ্রম হিমালয় থেকে এটা অরিজিনেট হয়ে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং তিস্তা রিভারকে মাথায় রেখো, এই তিস্তা নামটা কিভাবে হলো? তিস্তা নামটা হয়েছে হচ্ছে 3 চ্যানেলস। তিস্তাকে 3টা চ্যানেল হিসেবে কল্পনা করা হতো আগে। এই 3 চ্যানেলস থেকে তিস্তা, 3 তিস্তা, ঠিক আছে, এইভাবে তিস্তার নামটা এসেছে। 3 চ্যানেলস থেকে তিস্তা নাম হয়েছে। এই করতোয়া, পুনর্নভা, আত্রাই, এই 3টা হচ্ছে তিস্তা 3 চ্যানেল হিসেবে কল্পনা করা হয় আর কি। মানে এই 3 চ্যানেলস যে করতোয়া, পুনর্নভা, আত্রাই, এই 3টাকে তোমার হচ্ছে সংঘবদ্ধভাবে তিস্তা নামকরণ করা হয়, এবং এর থেকেই তিস্তা নামটা উৎপত্তি হয়েছে। 3 চ্যানেলস, the 3 channels possibly gave the name to the river as 3, এ দেখো ত্রিস্রোতা, মানে হচ্ছে বাংলাদেশ হলো ত্রিস্রোতা, 3 স্রোতের সমাহার।
ত্রিস্রোতা, ঠিক আছে। তো এই ত্রিস্রোতা থেকে হচ্ছে তিস্তা নাম এসেছে, যদি এটা মানে একদম যে তোমার স্ট্রিক্টলি বলা যাবে না যে এটা থেকে এসেছে, মানে প্রবাবলি এটাকে গেস করা হয় যে এইটাই হচ্ছে যে নামটা এসেছে এইভাবেই। এবং দেখো যে তিস্তা ব্যারেজ ইজ আ মেজর ইরিগেশন প্রজেক্ট ইন বাংলাদেশ ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট, যেটা লালমনিরহাট ডিস্ট্রিক্টে ইরিগেশন প্রজেক্টটা করা হয়। কনস্ট্রাকশন স্টার্টেড 1979 and was completed in 1998। মানে হচ্ছে, হ্যাঁ কে বলো? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, ও আচ্ছা, নাইস কোশ্চেন। চ্যানেল নামটা বেসিক্যালি বলা হয় কি, চ্যানেল বলতে হচ্ছে তোমার হচ্ছে যে মনে করো সাপোজ কর্ণফুলী টানেলের ওইখানে, ওইটা টানেল। আচ্ছা, মনে করো ইংলিশ চ্যানেল আছে তাই না, আবার বাংলাদেশি চ্যানেল আছে দেখবা, দেন হচ্ছে তোমার ফ্রেঞ্চ চ্যানেল আছে। চ্যানেল বলতে বলা হয় হচ্ছে বেসিক্যালি ওই সব মানে স্রোতধারাকে যেগুলো হচ্ছে খুব বেশি বড় না, মানে চ্যানেল হচ্ছে তোমার স্ট্রিমের একটা মানে মডিফিকেশন নেম আর কি। স্ট্রিমের একটা মডিফিকেশন নেম হচ্ছে চ্যানেল, বা রিভারের একটা মডিফিকেশন নেম। সাধারণত চ্যানেল তখন বলা হয়, নরমালি আমরা যেটা বলে থাকি সেটা, যেটা হচ্ছে কোনো বর্ডারকে ক্রিয়েট করে। যেরকম ইংলিশ চ্যানেল কিন্তু তোমার হচ্ছে যে ফ্রান্স এবং ইংল্যান্ডের বর্ডার ক্রিয়েট করেছে, ঠিক আছে, ব্রিটেনের আর কি। তো এটা আলটিমেটলি কোনো মানে তোমার সাইন্টিফিক্যালি বা তোমার হচ্ছে কোনো মানে যে জিওলজিক্যালি কোনো টার্মিনোলজি না, এটা হচ্ছে জাস্ট স্ট্রিম বা রিভারের একটা তোমার হচ্ছে যে মডিফিকেশনাল টার্ম, যেটা চ্যানেল বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো? এটা কোনো স্পেসিফিক্যালি কোনো কারণ নাই যে এটা হচ্ছে তোমার মানে এই জন্য এটার নাম এই, বা এইটা থাকলে এটা চ্যানেল, এটা থাকলে এটা চ্যানেল না, এটা থাকলে এটা রিভার, এটা থাকলে রিভার না। এটা আসলে ওইরকম কোনো ফাস্ট রিজিড কোনো রুলস নেই। জাস্ট চ্যানেল হচ্ছে তোমার নামেই চ্যানেল। এটা হচ্ছে সাধারণত তোমার যে যে রিভার গুলো বা যে স্ট্রিম গুলো বর্ডার ক্রিয়েটিং বা দুইটা দেশ বলো দুইটা রিজিয়নকে আলাদা করে, সেগুলোকে আমরা চ্যানেল বলে থাকি। মূলত চ্যানেল হচ্ছে সেটাই যেখান দিয়ে পানি প্রবাহিত হয়, সেটাকে আমরা চ্যানেল বলতে পারি নরমালি, ইফ আই ওয়ান্ট টু সিম্পলি সে। দেখো, এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল রিজিয়নের নদীগুলো। বাংলাদেশের নর্থ বেঙ্গল রিজিয়নের নদীগুলো এরকম, একটু জাস্ট চোখ বুলিয়ে নাও। দেখো কিভাবে এই যে ব্রহ্মপুত্র এইভাবে আসলো, এসে এখান দিয়ে ওর ব্রহ্মপুত্র চলে গেল, যমুনা এইভাবে চলে আসলো সোজা, সরি। আর এটা হচ্ছে গঙ্গা, গঙ্গা নাম বাংলাদেশে ধারণ করে যে পদ্মা নাম ধারণ করলো সেটা। এই গঙ্গার পদ্মা দুটো সমৃদ্ধ ধারা। তো এর মাঝে অনেকগুলো নদী আছে, ছোট বড় জালের মতো বিস্তৃত, তুমি খুঁজলে অবাক হয়ে যাবা কিভাবে এটা হয়েছে, ঠিক আছে। দেখো এই যে করতোয়া, বগুড়া যে নদীর তীরে অবস্থিত, করতোয়া নদীর তীরে করতোয়া আছে, আত্রাই আছে। আর একটা জিনিস, মজার জিনিস খেয়াল রাখো, দেখো চলন বিল। চলন বিলটা কিন্তু তোমার হচ্ছে মানে মানে পাবনা নাটোর সিরাজগঞ্জ রিজিয়ন দিয়ে যে বিলটা, তো এই চলন বিল কিন্তু একটা বিশাল বিল। চলন বিলের মধ্যে দিয়ে অনেকগুলো নদী গেছে, এই যে আত্রাই, ঠিক আছে, নাগর, বড়াল, হুরসাগর, এই সবগুলো নদী কিন্তু চলন বিলের মধ্যে দিয়ে গিয়েছে। তার মানে তোমাদের মনে হতে পারে যে স্যার একটা বিল, একটা বিলের মধ্যে দিয়ে কিভাবে এতগুলো নদী যায়? চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল, এবং এই বিল হচ্ছে এত বড় যে এই বিলের মধ্যে দিয়ে কয়েকটা নদীর ধারা গেছে, ঠিক আছে। যে চলন বিল দেখো, চলন বিলের মধ্যে দিয়ে তোমরা যে নগর, আত্রাই, তারপরে যে যমুনেশ্বরী, বেঙ্গলি, হুরসাগর, বড়াল, এইসব রিভার গুলো সব কিন্তু এই চলন বিলকে ক্রস করেছে। তো এইটা তুমি একটু মাথায় রেখে, যেখানে জলপাইগুড়ি জেলায়, যে এই জায়গা তোমার হচ্ছে যে ইসের ইন্ডিয়ার জলপাইগুড়ি। তো এইরকম করে মানে আমাদের, তুমি যে দেখে থাকো আমাদের মানে মোস্ট অফ দ্য রিভার্স অফ বাংলাদেশ, তার ফ্লো কিন্তু হচ্ছে ইন্ডিয়া থেকে আসে, ঠিক আছে। এই দেখো সবগুলো ইন্ডিয়ান রিজিয়ন থেকে ক্রস করেছে, এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওদের সব আমাদের ইন্ডিয়ান রিজিয়ন থেকে আমাদের দেশে আসে, কারণ আমরা তো ভাটির দেশ, ইন্ডিয়া হচ্ছে আমাদের উজানে, তো ইন্ডিয়া থেকে সব নদী আমাদের দেশে আসে নরমালি। 54 rivers altogether comes from India and entry into Bangladesh. এখন একটা রিভার বলবো পশুর রিভার।
তোমাদের কারো বাড়ি আছে পশুর রিভারের ওইদিকে বা সুন্দরবন রিজিয়নে কারো? খুলনা, সাতক্ষীরা, স্যার বাগেরহাট রিজিয়নে কারো বাড়ি আছে? যশোর। ও, যশোর। আচ্ছা। স্যার গুরুত্বপূর্ণ নদীগুলো দেখার মতো কোনো ফ্যাকাল্টি ট্যুরের ব্যবস্থা আছে কি? হ্যাঁ আছে, এটা হচ্ছে 4th ইয়ারে গিয়ে হবে। হ্যাঁ, তোমাদের জি তোমরা স্যার। যখন 4th ইয়ারে গিয়ে থাকবে তখন তোমাদের এই যে ম্যানগ্রোভ কোস্টাল রিজিয়ন, সাথে সাথে ওই জায়গার যে নদীগুলো, সব নদী তো দেখা যাবে না। তোমাদের সাউদার্ন রিজিয়নের একটা ট্যুর থাকবে। ওই ওই ট্যুরে গিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের আমাদের অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট, ARM ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো প্র্যাকটিক্যাল ট্যুর আছে সবই তো পোস্টপন্ড হয়ে আছে। তো এগুলো হচ্ছে তোমাদের ওই 4th ইয়ারে গিয়ে বা 3rd ইয়ারে গিয়ে তোমাদের ERP থেকে একটা ট্যুর আছে। তো সেইখানে তোমাদের হচ্ছে যে আমরা কোস্টাল রিজনের সাথে সাথে আমাদের এই যে নদীগুলো, নদীর ইকোসিস্টেম গুলো, সাথে সাথে সেখানে কি পরিমাণ অ্যাকোয়াটিক ফ্লোরা এবং ফনা পাওয়া যায় সেগুলো দেখানো হবে। সেটা মানে তোমাদের আরো, তোমরা যখন আরো ইয়ার গোয়িং টু ফিনিশ ইউর ডিগ্রি তখন দেখানো হবে এগুলো, যাতে তোমরা আরো বেশি জ্ঞান নিতে পারো। অনেক বেশি জানাশোনা থাকলে যাতে একই ট্যুরে সব কাজ হয়ে যায়, এরকম একটা প্ল্যান করে আর কি তোমাদের ট্যুর গুলো ফেলা। তো পশুর রিভারটা দেখো, পশুর রিভার হচ্ছে আমাদের সুন্দরবন রিজিয়নের একটা খুবই গুরুত্বপূর্ণ রিভার। পশুর রিভার ইজ আ বিগ রিভার ইন দ্য সুন্দরবনস এরিয়াস অ্যাজ অ্যান এক্সটেনশন অফ দ্য রূপসা রিভার। তো রূপসা রিভারের যদি দেখো, এই যে দেখো এখানে পশুর রিভার, এই দেখো এই যে সুন্দরবন রিজিয়নটা, হ্যাঁ এই যে সুন্দরবন প্রোটেক্টেড এরিয়াস, এখান থেকে হচ্ছে তোমার কি নদী গিয়েছে বলো তো দেখি। এই নদীটা কি নদী বলো তো, কেউ বলতে পারো? হাড়িভাঙ্গা নদী একটু পরে পড়ানো হবে। হ্যাঁ, হাড়িভাঙ্গা নদীর নাম জেনে রাখো আর কি। হাড়িভাঙ্গা নদী হচ্ছে আমাদের সাতক্ষীরা রিজিয়ন থেকে ইন্ডিয়াকে আলাদা করেছে। তো এই সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কলকাতা রিজিয়নে আর কি, এটা ইন্ডিয়া পশ্চিমবঙ্গে আর কি। তো সুন্দরবন ন্যাশনাল পার্ক হচ্ছে এটা ইন্ডিয়ার। আর এই যে এই হাড়িয়াভাঙ্গা নদী, এর বাম পাশে হচ্ছে ইন্ডিয়ার সুন্দরবন ন্যাশনাল পার্ক, আর আমাদের ডান পাশে হচ্ছে আমাদের বাংলাদেশি সুন্দরবন অংশ। তো এই বাংলাদেশি সুন্দরবন অংশের দেখো একটা মেন নেভিগেশন পয়েন্ট হচ্ছে এই পশুর রিভার, যেটা হচ্ছে রূপসা রিভার এর একটা বিস্তৃত অংশ। ঠিক আছে? সাউথ অফ খুলনা দা ভৈরব অর দা রূপসা ফ্লোস ফার্দার সাউথ এন্ড ইজ রিনেমড অ্যাজ পশুর। হচ্ছে তোমার রূপসা রিভার, এই রূপসা রিভারটাই হচ্ছে পশুর রিভার। রূপসা রিভারের এই মনে করো আগে হচ্ছে রূপসা রিভার নামে পরিচিত, এখানে হচ্ছে পশুর রিভার। দেখো পশুর রিভারের মাথায় হচ্ছে আমাদের পোর্ট, মংলা পোর্ট। হ্যাঁ, এটা মাথায় রেখো। আর এই যে করমজাল নামক স্থান, এখানে হচ্ছে ক্রোকোডাইলের একটা হ্যাচারি আছে। ঠিক আছে? প্রাকৃতিক ভাবে এখানে ক্রোকোডাইলের নিয়ন্ত্রিত উপায়ে ক্রোকোডাইলের ব্রিডিং করানো হয় করমজাল নামক স্থানে। এবং পশু রিভার হচ্ছে আমাদের নেভিগেশন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা সুন্দরবনের মধ্য দিয়ে, এটা নিয়ে পরিবেশবাদীরা অনেক কথা বলেছে যে এইখান দিয়ে তোমার লঞ্চ সিস্টেম এগুলো যাতায়াত করলে সুন্দরবনের বন্য প্রাণীর ক্ষতি হয়, মাছের ক্ষতি হয়, এটা ঠিক আছে। কিন্তু এই রুটটা হচ্ছে শর্টেস্ট পসিবল ওয়ে টু রিচ মংলা পট। তো বে অফ বেঙ্গল থেকে শর্টেস্ট পসিবল ওয়েতে মংলা পটে যাওয়া যায় এই পশু রিভার ব্যবহার করে। তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রিভার, তোমাদের জানতে হবে। South of Mongla Upazila, the river flows in the Sundarbans. The river is joined by the Mongla Canal at about 32 kilometers south from Chalna. চালনা নামক একটা স্থান আছে, সেখান থেকে জাস্ট মোংলা চ্যানেলের সাথে মোংলা পোর্টে ঢোকার জন্য একটা ক্যানাল করা হয়েছে। সেই ক্যানাল থেকে মাত্র 32 কিলোমিটার দূরত্বে এই পশুর রিভারটা। এবং এটা হচ্ছে আমাদের একটা আমি বললাম তোমাদেরকে যে নেভিগেশন পয়েন্ট, এবং ভেরি ডিপ, বিকজ অফ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ শিপস, বড় বড় যে নৌযান গুলো আছে, এটা হতে পারে শিপ, হতে পারে বিভিন্ন ধরনের জাহাজ, মালবাহী জাহাজ, তো সবগুলো হচ্ছে এই রোড দিয়ে ইজিলি মোংলা পোর্টে রিচ করতে পারে। এ হচ্ছে আমাদের পশুর রিভার। দেখো পশুর রিভার। এখন একটু আলাদা কথা বলি, তোমাদের কারো লাইফ স্টাইল নিয়ে কাজ করার ইচ্ছা আছে? তোমার হচ্ছে যে জীব বৈচিত্র্য নিয়ে কাজ করার ইচ্ছা আছে? ডকুমেন্টারি টাইপের কাজ করার ইচ্ছা, মনে করো যে তোমার সে ফর এক্সাম্পল দেখো না অনেক সময় নেট জিওতে অনেক সুন্দর সুন্দর দেখায় জিওগ্রাফিতে, বা BBC আর্থ
দেখতে দেখায় অনেক সময় যে কত সুন্দর সুন্দর প্রাণী এইগুলো নিয়ে কাজ করছে। এইগুলোর উপর ডকুমেন্টারি করার ইচ্ছা আছে কারো? স্যার আমার জি স্যার। জি আমার স্যার, আমার কিন্তু খুব ইচ্ছা, বুঝছো, যে এগুলোর উপর কাজ আমার করার। খুবই কারণ নেচারকে জানা, নেচারকে আমার আমার মানে আমার পার্সোনালি মানে তোমার হচ্ছে যে আমার একটা ইন্টারেস্টেড পয়েন্ট আর কি, আমার ভালো লাগে এগুলো নিয়ে কাজ করতে। তো দেখো, তোমার কলকাতা রিজনে ওদের যে সুন্দরবন রিজন, এখানে অল্প একটু সুন্দরবন, তাই ওরা ন্যাশনাল পার্ক করে ফেলেছে। কিন্তু আমাদের এত বড় সুন্দরবন, 60% মতো হচ্ছে আমাদের, আর 38% ইন্ডিয়ার। তো 62% এত বড় সুন্দরবন আমরা ন্যাশনাল পার্ক করতে পারি না। ইভেন যদি তুমি সার্চ দাও সুন্দরবন উপলক্ষে, যে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, সুন্দরবনের তোমার হচ্ছে যে জীববৈচিত্র্য নিয়ে, আমাদের অংশের সুন্দরবন মানে বাংলাদেশ অংশের সুন্দরবন নিয়ে কোনো কাজই হয় নাই। কিন্তু এই ইন্ডিয়ান অংশের সুন্দরবন নিয়ে ওরা অনেক কাজ করেছে, ওরা এটা নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছে, ওরা এটা নিয়ে মানে ওরা প্রোটেক্টেড এরিয়া করে ন্যাশনাল পার্ক করে ফেলেছে। কিন্তু আমরা এরকম কিচ্ছু করতে পারিনি এখনো, ঠিক আছে? তো আমাদের এখানে অনেক কাজ করার উপায় আছে, ইচ্ছা আছে। তোমাদের যাদের যদি ইচ্ছা থাকে, ঠিক আছে, যদি ভবিষ্যতে কাজে লাগানো যায়, প্রজেক্ট আনা যায় ইনশাল্লাহ, যেহেতু অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট রিসোর্স ম্যানেজমেন্টের কাজই হচ্ছে এই ইকোসিস্টেম নিয়ে। তো আমার ইচ্ছা আছে এটার উপর কাজ করার। তো তোমাদের ইন্টারেস্টেড যদি ইনশাল্লাহ সমস্যা মানে ইন নিয়ার ফিউচার প্রজেক্ট আনা যায় এর উপর, সুন্দরবনের বায়োডাইভার্সিটির উপর, এর কাজ করার উপর, তো তোমরা ইন্টারেস্টেড যারা আছো কাজ করতে পারো আর কি ইনশাল্লাহ। তো এটা ইনশাআল্লাহ। হচ্ছে আমার খুব মানে খুবই মানে তোমার হচ্ছে ফ্যাসিনেশনের জায়গা এর জীব বৈচিত্র্য নিয়ে কাজ করার। তো দেখো আমাদের এই অংশটা কিন্তু খুবই এনরিচ। বলা হয় হচ্ছে আমাদের এই ম্যানগ্রোভ রিজিয়নটা হটস্পট অফ বায়োডাইভার্সিটি ইন দ্য সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়াতে সবচাইতে যদি আমি বলি যে বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে আমাদের এই সুন্দরবন রিজিয়নটা। তো এখানে ডকুমেন্টারি করা হলে সেটা মানে ডকুমেন্টারি বলো, বায়োডাইভার্সিটির অ্যাসেসমেন্ট বলো, যে কোনো কাজ করলে সেটা ভালো জার্নালে পাবলিশ হবে এবং মানে একটা ভালো ইম্প্যাক্ট থাকবে। তো এটা নিয়ে তোমরা কাজ করতে পারো। এর রিভার টিভার দেখো, জালের মতো কত রিভার ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে। ইটস আ হিউজ ফ্যাসিনেটিং এরিয়া ইউ ক্যান এক্সপ্লোর। তো দেন দেখো হারিয়াভাঙ্গা রিভার। এই হারিয়াভাঙ্গা রিভার বা হারিভাঙ্গা রিভার যেটাই বলো, আমি তোমাদেরকে দেখালাম যে এটা হচ্ছে যে হারিভাঙ্গা রিভার। এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা এবং ওই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার হচ্ছে বর্ডার ক্রিয়েট করেছে। এই হারিভাঙ্গা রিভার অলসো স্পেড হারিয়াভাঙ্গা ইজ আ টাইডাল এস্টুয়ারিজ রিভার ইন এন্ড অ্যারাউন্ড দ্য সুন্দরবনস, 24 পরগনা ডিস্ট্রিক্ট, ইন্ডিয়ান স্টেটের ওয়েস্ট বেঙ্গলের সাথে, যেটা আমাদের বর্ডার ক্রিয়েট করেছে সাতক্ষীরার। এটা হচ্ছে একটা ট্রান্সবাউন্ডারি রিভার বা বাউন্ডারি ক্রিয়েটিং রিভার। মাথায় রেখো, আমি কোশ্চেন করতে পারি যে বাংলাদেশের 2টা বা বাংলাদেশের 4টা বা বাংলাদেশের 5টা 10টা হোয়াটএভার বর্ডার ক্রিয়েটিং রিভারের নাম বলো বা বর্ডার ক্রিয়েটিং সম্পর্কে লেখো। তো সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে হারিয়াভাঙ্গা, ফেনী, আরো যেগুলো আছে যে মিয়ানমারের সাথে বললাম, নাফ রিভার একটা হতে পারে, হ্যাঁ, ওইদিকে তোমার হচ্ছে ইন্ডিয়ার সাথে কি কি বর্ডার ক্রিয়েট করেছে। তো এইরকম তোমাদের খুবই স্পেসিফিক টার্ম জানতে হবে যে কোনটা বর্ডার ক্রিয়েটিং রিভার, কোনটা ট্রান্সবাউন্ডারি রিভার, এরকম করে। তো এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, দক্ষিণ তালপট্টি বা নিউমোরি আইল্যান্ড, ইংলিশে বলা হয় নিউমোরি আইল্যান্ড আর বাংলায় বলা হয় দক্ষিণ তালপট্টি। এই দক্ষিণ তালপট্টি বা নিউমোরি আইল্যান্ড এটা হচ্ছে এই হারিয়াভাঙ্গা রিভারের মুখে অবস্থিত। এই যে হারিয়াভাঙ্গা রিভার, ইন্ডিয়া, আমাদের পাশে সাতক্ষীরা, আর এইটা হচ্ছে নিউমুরি আইল্যান্ড যেটা হচ্ছে দক্ষিণ তালপট্টি। এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের টেরিটোরিয়াল ডিসপিউট আছে। ইন্ডিয়া দাবি করে এটা তাদের, বাংলাদেশ দাবি করে এটা তাদের। তোমরা জানো 1970 সালে বাংলাদেশে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়, যেটা হচ্ছে সাইক্লোন বলা হয়, ভোলা সাইক্লোন বলা হয়। তো এই সাইক্লোনটার পরে কিছু মাঝি নৌকা যোগে ঘুরতে বের হয় বা দেখতে গিয়ে এই নিউমোরি আইল্যান্ডটাকে ডিসকভার করে। তো নিউমোরি আইল্যান্ড 1970 সালের সাইক্লোনের পরে প্রথম আবিষ্কৃত হয়, তারপরে আবার এটা সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়। আবার এটা ওঠে 1986 সালে, সরি 1983-তে। তো 77 থেকে 83 পর্যন্ত এটা আবার মানে তোমার হচ্ছে যে জেগে থাকে। এটা আবার এখন বিলীন হয়ে গেছে, কিন্তু এটার অস্তিত্ব আছে। তো এটা যদি মানে মনে করো যে তোমার এখন আবার এটা সাগরের মানে গভীরে চলে গিয়েছে, কিন্তু এটা আবার হয়তো কিছুদিন পরে উঠতে পারে।
ইটস এ টাইপ অফ সেন্ট মার্টিন আইল্যান্ডের মতো। তো সেন্ট মার্টিন আইল্যান্ড হচ্ছে আমাদের এখন কাজে লাগছে, এটা এখন একটা ভেরি মানে বিগ টুরিস্ট প্লেস, অনেক বেশি টুরিস্ট সেখানে যাচ্ছে। তো হু নোজ যে নিউমরি আইল্যান্ড একদিন এরকম হবে, সেখানে অনেক বেশি টুরিস্ট যাবে। তো এটার দাবি কেউই ছেড়ে দিচ্ছে না, আমাদের বাংলাদেশেও এটা দাবি করছে, ইন্ডিয়াও দাবি করছে। কিন্তু দেখো তোমরা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের রিজিয়নে, তাই না? এই যে তোমরা দেখো, এই যে বাংলাদেশ যদি আমি চিন্তা করি, এটা বাংলাদেশের সোজাসুজি না? তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি রিজিয়নের মূলত এটা। তো এটার দাবি তো আমরা ছাড়তে পারি না। তো তোমরা যারা আছো এটা নিয়েও কাজ করতে পারো। অজানাকে জানা, অচেনাকে দেখার তো একটা মানে প্রত্যয় হিউম্যান বিং হিসেবে আমাদের মধ্যে থাকেই, তাই না? তো সেটা তোমরা জানতে পারো, দেখতে পারো এটার মাধ্যমে। তোমরা ছোটবেলায় সিনবাদ দেখেছো কে কে? সিনবাদ, আলিফ লাইলা এগুলো দেখেছো না? রোবোকপ, সিনবাদ দেখেছো কে কে? স্যার দেখেছি। স্যার দেখছি। আচ্ছা। না, আমার আমার তো, আমি তো মনে করো যে তোমার এগুলো দেখতাম। তো এই সিনবাদ একটা ছিল, ওইটা দেখার পরে আমার খুব ইচ্ছা জাগতো যে আমি এরকম একটা, আমার জাহাজ থাকবে, ঠিক আছে, ওই জাহাজে করে আমি হচ্ছে তোমার দেশ বিদেশ ঘুরে বেড়াবো। মানে এই মনে করো যে অজানা অচেনা শহরে গিয়ে নামবো টামবো, দেখবো, দ্বীপে নামবো, ঠিক আছে, এরকম খুব ইচ্ছা জাগতো। এবং আমি আমার স্কুল থেকে ফেরার সময় মাঝে মধ্যে ইচ্ছা করে ভুল পথে আমি যাইতাম। আমি জানতাম যে এই ওয়েতে আমাদের বাসায় যাওয়া যায় স্কুল থেকে, কিন্তু আমি জানতাম না অ্যাকচুয়ালি হুইচ ওয়ে আই শুড ফলো। তো আমি ইচ্ছা করে, মানে আমি চিন্তা করতাম আমি ইচ্ছা করে লস্ট হয়ে যাব, পরে আস্তে আস্তে খুঁজে খুঁজে আমার বাড়ি যাব, এরকম একটা মানে থ্রিল কাজ করতো আমার মধ্যে, ঠিক আছে, হোয়াটসএভার। তো এরকম আমি ইচ্ছা করে মানে স্কুল থেকে ফেরার সময়, বাড়ির পথে ফেরার সময় অন্য একটা রাস্তা দিয়ে আসতাম, যে যে মানে আমি একটু ডিসকভার করতাম ওই এলাকা, কখনো মানে ওই রিজন, মানে ওই নতুন মনে হতো সবকিছু, যে কখনো তো এখানে যাই নাই, আচ্ছা এটা কি দেখলাম, নতুন একটা জিনিস, এখানে একটা মসজিদ আছে, এখানে একটা মনে করো ঢিবি আছে উঁচু, এখানে একটা সুন্দর বাড়ি আছে, এরকম দেখতে দেখতে আসতাম। তো এরকম আমার মধ্যে থ্রিল কাজ করতো, অচেনাকে দেখা, অজানাকে জানার জন্য। আসলে নেচার তো বিয়ন্ড আওয়ার এক্সপ্লোরেশন। তুমি যদি সাগরকে দেখো, আমরা কতটুকু বা জানি, কিছুই জানি না বলা চলে। তো একটা বিশাল জানার, দেখার, শেখার জায়গা আমাদের পড়ে রয়েছে, সেটাকে যদি আমরা জানতে চাই, দেখতে চাই, সেটা আমাদের কাজে লাগানো উচিত। আমরা তো এখন ফেসবুক, ইউটিউব এর মধ্যে সীমাবদ্ধ রয়ে গিয়েছি। তো এইটার বাইরেও যে একটা জগৎ আছে, অলমাইটি আমাদের জন্য অপার সম্ভাবনা করে রেখে দিয়েছেন। তো সেটা জানার এবং দেখার সুযোগ তুমি যেই পাও না কেন, হাতছাড়া করাটা উচিত হবে না। আমি আসলে করবো না আর কি, এটা আমার মনে হয়। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের নদী সম্পর্কে আপাতত এইটুকুই। নদীর পাঠটুকু শেষ, ঠিক আছে। এখন আমাকে বলো, এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা তোমাদের? এই যে এতগুলো নদী পড়ানো হলো, নিয়ার অ্যাবাউট 17 বা আরো বেশি হবে, 20টার মতো নদী আমরা জানলাম। এর মধ্যে কোনো কনফিউশন, কোনো জানা আছে, এটা আবার একটু বললে ভালো হতো, এটা একটু কিছু থাকলে আমাকে বলতে পারো। দেখো, এই ক্লাসটা ইন প্রেজেন্স নিতে পারলে ভালো হতো। তো যেহেতু নেওয়া যাচ্ছে না, আমাদের 9টা প্র্যাকটিক্যাল শেষ করতে হবে, সবগুলো প্র্যাকটিক্যালি অনেক বড় বড়। তো এই যে থিওরি বেস প্র্যাকটিক্যালটা আমি এই জন্য শেষ করে দিলাম আর কি। তো এখন আমরা ডেল্টা সম্পর্কে কিছু জানবো, শেষ করে দিই আজকে, নাহলে শেষ করা যাবে না, বুঝছো? তোমাদের কি এনার্জি আছে? কেউ কথা বলে না কেন? জি স্যার আছে। সাদিয়া আক্তার, শিশির কুমার, শুনতে পাচ্ছ আমাকে? শরীফ? জি জি স্যার। স্যার। তাহলে আমি শেষ করে দিই আজকে, না আরেকটু আরেকটু পড়িয়ে জি ফেলি, স্যার। কারণ আজকে এই প্র্যাকটিক্যাল নিয়ে তো 3-4 দিন ধরে আছি, শেষ করতে পারছি না। দেখো, হারিয়াভাঙ্গা রিভার স্যার। সম্পর্কে আমরা জানি, এখন হচ্ছে আমরা ডেল্টা সম্পর্কে জানবো। দেখো, তোমরা সবাই খুবই জানো, রচনার সময় লিখেছো যে প্রকৃতির সুজলা সুফলা। আমি আগেই বলেছি যে অনেক সুন্দর আমাদের দেশ, মানে যে সুজলা সুফলা, শস্য শ্যামলা, প্রকৃতির রূপসী কন্যা, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু এই বদ্বীপ সম্পর্কে আমরা খুব ভালো জানি না। তো এই বদ্বীপ সম্পর্কে জানানোর জন্যই আমি একটু এক্সটেন্ড রেখেছি প্র্যাকটিক্যালটা, সেটা হচ্ছে ডেল্টা। দেখো, ডেল্টার বাংলা হচ্ছে বদ্বীপ। ইংলিশ ডেল্টা সাইনটা অনেকটা এই বয়ের মতো, ঠিক আছে। এই দেখো, এই যে এরকম মানে বর মতো আর কি, মাত্রাহীন ব হচ্ছে ডেল্টা। এই যে এটা ইংলিশ ডেল্টা সাইন আর কি। তো এই মাত্রাহীন বটা হচ্ছে ডেল্টা। তো কিভাবে আমরা ডেল্টার মধ্যে পড়ি সেটাই আমরা দেখব।
তার আগে ডেল্টা সম্পর্কে একটু জেনে নাও। রিভার ডেল্টা ইজ আ ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ডিপোজিশন অফ সেডিমেন্ট দ্যাট ইজ ক্যারিড বাই রিভার। খুবই গুরুত্বপূর্ণ টার্ম। আমাদের নদী বিধৌত যে পলিমাটি আছে সেটা দিয়ে যে ল্যান্ডফর্ম গঠিত হবে সেটা হচ্ছে ডেল্টা। তো এটা কোথায় গঠিত হয় দেখো, occurs where a river enters an ocean, sea, estuary, lake। যখন কোনো রিভার ওশান বা সিতে প্রবেশ করতে নেয় বা এস্টুয়ারিতে প্রবেশ করতে নেয় তখন হচ্ছে ডেল্টা গঠিত হয়। দেখো আমাদের বে অফ বেঙ্গল আছে, বে অফ বেঙ্গলের নদীগুলো যখন পতিত হয় তখন এর মুখে হচ্ছে ডেল্টা গঠিত হয়। এবং আমাদের যে তিনটা রিভার মিলে ডেল্টা গঠিত হয়েছে সেটা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র এন্ড মেঘনা। ঠিক আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটা রিভার মিলে আমাদের ডেল্টাটা গঠিত। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে গঙ্গেজ। আমি আবার বলি, দেখো একটু মাথায় রেখো জিনিসটা, এটাকে বলা হয় গঙ্গেজ ব্রহ্মপুত্র ডেল্টা ইজ দ্য লার্জেস্ট রিভার ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে আবার বলা হয় গঙ্গেজ ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা। এটাকে আবার বলা হয় হচ্ছে তোমার শুধু গঙ্গেজ মেঘনা ডেল্টা অথবা সুন্দরবন ডেল্টা। দেখো কতগুলো নাম বলা হয় এখানে। ইট অলসো নোন অ্যাজ দ্য সুন্দরবন ডেল্টা, গাঙ্গেজ ডেল্টা, ব্রহ্মপুত্র ডেল্টা, বেঙ্গল ডেল্টা অথবা গাঙ্গেজ ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা। অনেকগুলো নাম এটাকে ডাকা হয়। দেখো এই ডেল্টাটার অংশ বিশেষ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সামান্য একটু অংশ, আর পুরোটাই হচ্ছে আমাদের বাংলাদেশে। ইট স্ট্রেচেস ফ্রম দ্য হুগলি রিভার অফ ওয়েস্ট বেঙ্গল অন দ্য ওয়েস্ট টু দ্য মেঘনা রিভার অফ দ্য বাংলাদেশ অন দ্য ইস্ট। সীমানাটা কতটুকু দেখো, হুগলি রিভার অফ দ্য ওয়েস্ট, যেটা ভাগীরথীর ওইখান দিয়ে হয়েছে আর কি, হুগলি রিভার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের মেঘনা রিভার পর্যন্ত। মানে এই যে তোমার হচ্ছে এই তো গঙ্গা আসলো, গঙ্গা এসে তো আমাদের বাংলাদেশে প্রবেশ করলো, এই যে বাংলাদেশে প্রবেশ করছে গঙ্গা। তো এইখানে আমি বলেছিলাম না হুগলি রিভার যায়, হুগলি রিভার পশ্চিমবঙ্গের, বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে। Yes, sir. এই যেখান থেকে তোমার হচ্ছে যে গঙ্গা স্প্লিট হয়ে ভাগীরথী, মানে ভাগীরথী নামক স্থান থেকে যে হুগলি রিভার হয়, তো এই হুগলি রিভারের এইটুকু এইখান থেকে আমাদের যে মেঘনা রিভার পর্যন্ত, এই যে ব্রহ্মপুত্র আসলো, যমুনা নাম ধারণ করলো, এখানে যে মেঘনা আসলো, মেঘনা, এই মেঘনা রিভার পর্যন্ত যে জায়গাটুকু হুগলি থেকে মেঘনা, এই জায়গাটুকু দেখো একটা বড় শেপের মতো, এইটুকুকে আমরা বলি হচ্ছে গ্যাঙ্গেস রিভার ডেল্টা বা বদ্বীপ, যে বদ্বীপের অংশবিশেষ আমাদের বাংলাদেশ। এবং আমাদের বাংলাদেশের ল্যান্ড ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখো, ল্যান্ড ফর্মটা খুবই নতুন। কারণ হচ্ছে আমরা পলি মাটি দ্বারা গঠিত, আমাদের দেশটা নতুন পলিমাটি দ্বারা গঠিত। এই জন্য আমাদের দেশে এই যে তোমার হচ্ছে তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, ডায়মন্ডের খনি অপেক্ষাকৃত কম। কারণ হচ্ছে আমাদের ল্যান্ডফর্মটা অনেক নতুন। তোমরা জানো যে তেলের খনি বা গ্যাসের খনি হতে হলে অনেক মানে বছর, ইয়ার আফটার ইয়ার, মিলিয়ন মিলিয়ন ইয়ার্স ধরে এই যে উদ্ভিদ বা প্রাণীর যে দেহাবশেষ আছে সেগুলো মাটিতে পচে যেতে হয়, তারপরে সেটা থেকে তেল, গ্যাস, কয়লা এগুলো উৎপত্তি হয়। তো আমাদের ল্যান্ডফর্মটা যেহেতু অনেক নতুন, গড়ন এবং ভাঙনের মধ্য দিয়ে আছে, সুতরাং আমাদের এখানে তেলের বা গ্যাস আছে আছে, কিন্তু তেলের, যদি তুমি বলো তেলের খনিটা একটু কম, সোনা, তারপরে তোমার হচ্ছে যে ডায়মন্ড, এগুলোর খনি কম। কারণ হচ্ছে তেল, সোনা, ডায়মন্ড এগুলো হচ্ছে ইয়ার আফটার ইয়ার লাগে হচ্ছে তোমার ল্যান্ডফর্মে ক্রিয়েট হইতে। তো তুমি যদি দেখো মিডিল ইস্টে অনেক বেশি তেল পাওয়া যায়, মিডিল ইস্টে, সাউথ আফ্রিকাতে অনেক বেশি ডায়মন্ড পাওয়া যায়, কারণ ওদের ল্যান্ডফর্ম হচ্ছে আমাদের থেকে অনেক আগে হয়েছে। আর আমাদের ল্যান্ডফর্ম যেহেতু ভাঙা করার মধ্য দিয়ে আছে, সুতরাং আমাদেরটা এখানে যে এই ধরনের তেলের খনি এগুলো একটু কম পাওয়া যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বা অলমাইটি আমাদেরকে আরো অনেক কিছু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের পলি মাটির ফলে আমাদের ল্যান্ডটা এত বেশি ফার্টাইল, যেটাকে বলা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। হ্যাঁ, অ্যালুভিয়াল সয়েল। আর একটু দেখো ক্লিয়ারলি, এখানে আর একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখো যে রিভার গঙ্গা, পদ্মা নামে আমাদের এখানে প্রবেশ করে বাংলাদেশে, এই যে বাংলাদেশ অংশ, এই যে এখানে হচ্ছে হুগলি রিভার, এখানে হুগলি রিভার পাস করে যাচ্ছে, হুগলি রিভার। তো হুগলি রিভার থেকে এই যে আমাদের মেঘনা পর্যন্ত, ঠিক আছে, এই পুরো পার্টটাই হচ্ছে আমার ডেল্টা। এটা তোমাদের আঁকতে হবে খাতায়, সুন্দরভাবে পরীক্ষায় আসতে পারে। আমি যদি চাই ডেল্টা কি, যদি যেভাবে চাই না কেন তোমরা চিত্র দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিবে, স্যার এটুকু হচ্ছে ডেল্টা, এই হচ্ছে কাহিনী। মাথায় রেখো জিনিসটা। তো দেখো স্যাটেলাইট থেকে আমাদের এই গ্যাঙ্গেস
ডেল্টাটাকে এরকম দেখা যায়, মানে সবুজ আর সবুজ। এটা হচ্ছে তোমার নাসার একটা নাসার থেকে নেয়া, দেখো শুধু সবুজ, উপরে থেকে সবুজ মনে হয়, কারণ আমাদের এই যে বললাম না অ্যালুভিয়াল সয়েল, মানে পলিমাটির সয়েল গুলোকে অ্যালুভিয়াল সয়েল বলা হয়। অ্যালুভিয়াল সয়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ফার্টাইল সয়েলের মধ্যে একটা। সুতরাং আমাদের দেশে শস্য, ধান, গম যেটাই বলো খুব বেশি হয়। কোন রকম পানিতে মানে মাটিতে ফেলে দিলে সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারা গজাচ্ছে, জার্মিনেশন হচ্ছে। দেখো ডেল্টা ইজ কনসিডার্ড টু বি অ্যান আর্কুয়েট। আর্কুয়েট মানে হচ্ছে তীরের মতো, মানে তীরের মতো অনেকটা। তুমি যদি এটা দেখো অনেকটা তীরের মতো মনে হবে তোমার, এই যে এরকম শেপ তীরের মতো এখানে যেটা থাকে, এরকম একটা তীরের মতো ট্রায়াঙ্গেল একটি, একটা ট্রায়াঙ্গুলার শেপ হচ্ছে ডেল্টা। এই বেঙ্গল ডেল্টা হচ্ছে 1,05,000 স্কয়ার কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি এটা কভার করে। 1,05,000 স্কয়ার কিলোমিটার এই বেঙ্গল ডেল্টা কভার করে, যার মধ্যে 60% হচ্ছে আমাদের বাংলাদেশে এবং 40% হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এবং মোস্ট অফ দ্য সয়েল ইন দ্য গ্যাঙ্গেস রিভার ডেল্টা রিজন ইজ কম্পোজড অফ অ্যালুভিয়াল সয়েল। তোমাদেরকে যেটা বললাম যে পলিমাটি দ্বারা গঠিত এবং খুবই ফার্টাইল একটা সয়েল এটা। সাথে সাথে the soils of this region and rich minerals and nutrients which are very essential for good growth of crops. এবং আগেই বললাম যে এটার নাম গ্রিন ডেল্টা। for why it is green delta? Because the soil is very fertile. যেহেতু ফার্টাইল সয়েল, সুতরাং এখান থেকে অনেক বেশি তোমার হচ্ছে উৎপন্ন হয়, মানে গাছগাছালি, শস্য উৎপন্ন হয়। এই দেখো গাঙ্গেস ব্রহ্মপুত্র ডেল্টাকে স্যাটেলাইটে এরকম দেখা যায়, সবুজ আর সবুজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমার টোটাল স্লাইড এবং লেকচার ইন টার্মস অফ গ্যাঙ্গেস রিভার ডেল্টা সম্পর্কে। এখন তোমাদের আমি যে শীট প্রোভাইড করবো সেখানে ওটা আরেকটু বেশি দেওয়া আছে, তোমরা যেটুকু বোঝানোর দরকার বা পড়ার দরকার মেইন টপিকগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দিলাম, তোমরা ওইটা দেখে খাতায় লিখে ফেলবে। আমি দিয়ে দেবো তোমাদের, এটা গ্রুপে আপলোড করে দিব, তোমরা খাতায় লিখে ফেলো এটা। এবং এই যে তোমার ফিগারগুলো আছে, আমি ফিগারগুলো আলাদা একটা করে দিব, ফিগারগুলো তোমরা আঁকতে হবে খাতায়, যেগুলো ফিগার আঁকতে হবে সেগুলো আমি আলাদা করে দিয়ে দিব। ক্লিয়ার? জি স্যার। ফাহিমা ঐশী, শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি সব শুনতে পেয়েছো? জি স্যার। অ্যালুভিয়াল সয়েলটা কি? যে মাটি আমাদের স্যার অনেক ফার্টাইল হয়, এই জন্য একে অ্যালুভিয়াল সয়েল বলা হয়। বেসিক্যালি হচ্ছে পলি মাটিটাই হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। জি স্যার। যে মাটিটা অনেক ফার্টাইল এবং নব্য গঠিত, মানে ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমার হচ্ছে যে অ্যালুভিয়াল সয়েল। কার কোনো কোশ্চেন আছে জানার জন্য? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার বাংলাদেশ ছাড়া কি অন্য কোনো কান্ট্রিতে নদী ভাঙনটা হয়? হ্যাঁ, নদী ভাঙন হয়, যেরকম ভিয়েতনামে হয়, নীল নদের ওই 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 রিজন দিয়ে কিছুটা হয়। তবে সাধারণত যে নদীটা হচ্ছে তোমার সাগরের দিকে পতিত হয় এবং যে নদীর কারেন্ট অনেক বেশি, সেই নদীতে ভাঙন বেশি হয়। তোমার সাউথ রিজিয়নে যেরকম তোমার হচ্ছে যে নর্থ সাউথ আমেরিকাতে, মানে অ্যামাজন রিভার, যেটা অ্যামাজন রিভার হচ্ছে সবচেয়ে বেশি পানি আটলান্টিকে প্রবাহিত করতে, সেখানে নদী ভাঙন আছে। ঠিক আছে, নদীর একটা স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে নদী ভাঙন প্রক্রিয়া। জি স্যার, বুঝেছি। সাজ্জাদ না, না কাজ শুরু করছি বলতে আমার পার্সোনাল প্যাশন থেকে আমি কিছু কাজ শুরু করেছি, কিন্তু তোমাদেরকে যখন তোমরা যদি এতে অ্যাড হতে চাও তখন তো তোমাদের মানে তখন খরচ বেশি লাগবে না, আরো অনেক কিছু লাগবে, তো এই জন্য আমরাও অ্যাড হতে চাই। আমার হ্যাঁ অবশ্যই, এটা তো একই থাকবেই। আমার ইচ্ছা হচ্ছে যে আমি যদি কোনো প্রজেক্ট আনতে পারি ইনশাল্লাহ, তো সেক্ষেত্রে হচ্ছে যে ওই
প্রজেক্টের আন্ডারে আর কি মানে আমার ইচ্ছা আছে বড় ধরনের ডকুমেন্টারি বা তোমার বড় ধরনের ওই মানে ইকোসিস্টেম নিয়ে কাজ করার। সেটা শুধুমাত্র তোমার হচ্ছে যে সুন্দরবন তাও না, আমার আসলে আমার পিএইচডি করার ইচ্ছা তোমার ইকোসিস্টেমের উপর, যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ। তো এই জন্য আর কি আমার তোমরা তো পার্সোনালি কাজ করতে চাইলে করতে পারো, সমস্যা নেই, আমি তোমাদেরকে হেল্প করতে পারি বা আমার কাজকে এনগেজ করার জন্য আমরা কাজ করতে পারি, সেটা হইতে পারে। ঠিক আছে, জি স্যার, আমরা রাজি আছি স্যার। তোমরা যারা ইন্টারেস্টেড থাকো তারা জয়েন হতে পারো, কি সমস্যা নেই। আমরা নেচার নিয়ে কাজ করব, ঠিক আছে, Yes, sir. আমরা নেচার নিয়ে কাজ করব। আমরা আসলে তোমার এবং আমি বাংলাদেশ যে নেচার স্টাডি ক্লাব আছে, বাংলাদেশ নেচার স্টাডি ক্লাব, আমি দেখি যদি আমার ইচ্ছা ছিল যে তোমাদের যদি সুবিধা থাকতো আমি একটা মিটিং থ্রু করতাম। আমি ওই ওই জায়গাকার হচ্ছে তোমার মেম্বার বাংলাদেশ নেচার স্টাডি ক্লাবের। তোমার আমি আমার আর কি কলেজ থেকে এটাতে পদচারণা, নরোড্ডাম কলেজ থেকে, নরোড্ডাম কলেজে একটা